রাজধানীতে বেড়েছে ছিনতাই, আর্থিক সংকটে অপরাধ প্রবণতা বাড়ছে বলছেন বিশেষজ্ঞরা। রাজধানীর গুলশানে শপিং সেন্টারে আগুন 2 ঘন্টায় নিয়ন্ত্রণে, এখনও কারণ জানা যায়নি। টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি, বাজার নিয়ন্ত্রণে সর্বোচ্চ আমদানির সিদ্ধান্ত। রোহিঙ্গা গণহত্যার বিচারে হেগ থেকে বাংলাদেশে আদালতে বসানোর প্রস্তাব, সম্মত ঢাকাও। এবং দেশের কোনো কাস্টম হাউসে স্ক্যানার নেই, পরীক্ষা ছাড়াই বিদেশ যাচ্ছে সব কন্টেইনার। সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত, সাথে আছি শাফাতুল ফরিদ। আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার জানিয়ে দেব পুরো খবর। লকডাউন পরবর্তী সময়ে রাজধানীতে বেড়েছে ছিনতাই। পুলিশ বলছে মার্চ থেকে আগস্ট পর্যন্ত 6 মাসে এমন ঘটনায় 50টি মামলা হয়েছে। তবে ছিনতাইয়ের ঘটনা আরও বেশি। বিশেষজ্ঞরা বলছেন আর্থিক সংকটের কারণে বেড়েছে অপরাধ প্রবণতা। মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ে রোববার ভোরে সিসি ক্যামেরায় ধরা পড়ে এই দৃশ্য। এতে দেখা যায় অস্ত্র হাতে একজন, অন্যজন কাঁধে ব্যাগ নিয়ে দ্রুত হেঁটে যাচ্ছেন। কিছুক্ষণ পরই পেছনে ছুটতে দেখা যায় আরও কয়েকজনকে। ততক্ষণে পালিয়েছেন ছিনতাইকারী। ফজর নামাজের পর আমি যখন একটু জাগনা অবস্থায় ছিলাম, দেখি হাউকাউ চিল্লাচিল্লির শব্দ পাইতেছি। পরে এক লোকে বলতেছে আমার কাপড় নিয়ে গেলো। 2জন ছিনতাইকারী দৌড়াদৌড়ি করতেছে, পিছে ওরাও দৌড়াদৌড়ি করতেছে। এলাকাটিতে গত মাসেও এমন ঘটনা ঘটেছে অন্তত 5টি। ডাল থেকে হালকা একটু নিচ দিয়ে আমি বাসায় যাচ্ছি, এখানে নামতে আমার মোবাইল, মানিব্যাগ সহকারে সব কিছু নিয়ে গেছে। একটা চাপাটি দিয়ে ঠ্যাং বাড়ি একটা কোবো দিচ্ছে আমাকে। ঢাকা মহানগরে পুলিশের হিসাব অনুযায়ী চলতি বছরের আগস্ট পর্যন্ত রাজধানীতে ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে 64টি। এর মধ্যে লকডাউন পরবর্তী সময়ে হয়েছে অর্ধশত মামলা। তবে ঝামেলা এড়াতে মামলা এমনকি সাধারণ ডায়েরিও করতে চান না অনেক ভুক্তভোগী। অপরাধ মিনিমাম পর্যায়ে নামিয়ে আনা, সেই লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা এগুলো করার জন্য গোয়েন্দা নজরদারি যতটুকু থাকা প্রয়োজন সেটা করছি। টহল বৃদ্ধি করার কাজটাও চলছে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন করোনা পরিস্থিতিতে আর্থিক সংকটে পড়েছেন অনেকেই, তাই চুরি ছিনতাইয়ের মতো ঘটনা বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা। নিম্নবিত্ত এবং মধ্য নিম্নবিত্ত আয়ের লোকজন যাদের চাকরি চলে গেছে, বেকারত্বের প্রবলেমগুলো রয়েছে, এবং একই সাথে যাদের চাকরি আছেও তাদের দেখা যাচ্ছে বেতন কমে গেছে, এই একটা কারণ। এবং একই সাথে ল এনফোর্সমেন্ট এজেন্সির প্রধান যে দায়িত্ব সেখান থেকে খানিকটা সরে আসা, এই দুটো দুর্বলতাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের হাইজ্যাকিং, দস্যুতা বেড়েছে। চুরি ছিনতাইয়ের মতো ঘটনা ঠেকাতে বিভিন্ন এলাকায় টহল বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর গুলশান শপিং সেন্টারের আগুনে একটি পোশাক কারখানায় কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। রাত 3টায় লাগা আগুন ভোর 5:30টার দিকে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। আগুন লাগার কারণও জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে দোকান মালিকদের দাবি, অনেকদিন ধরেই মার্কেটটি ভাঙার কথা শোনা যাচ্ছে। ফলে হঠাৎ আগুন লাগার পেছনে অন্য কারণ থাকতে পারে বলেও অভিযোগ তাদের। রাত 3টার কিছু পরে গুলশান শপিং সেন্টারের 6 তলার একটি পোশাক কারখানায় আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের 4টি ও পরে আরও 2টি ইউনিট কাজ শুরু করে। 2 ঘন্টার চেষ্টায় ভোর 5:30টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আমরা 5:30-এ আগুন নিয়ন্ত্রণে দিয়েছি। আগুন এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে এবং এই 6তলা ফ্লোরের সব জায়গায় আমাদের ফায়ার ফাইটাররা আছে, কাজ করতেছে। দোকান মালিকদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই মার্কেটটি ভেঙে বহুতল ভবন নির্মাণের কথা শুনছেন তারা।
তাই এর পেছনে নাশকতা থাকতে পারে। এটা একটা নাশকতা, কারণ এরা কিছুদিন যাবতীয় একটা স্বার্থদৃশ্য মহল বলতেছে 3 মাসের মধ্যে মার্কেট ভেঙে ফেলবো। ওরা বিভিন্ন টাকার অফার পাইছে। আর প্রতিবার আগুন লাগলেই রাত্রে 2টা 2:30টার সময়, দিনে কেন লাগে না, সকালে কেন লাগে না, সন্ধ্যায় কেন লাগে না, এত গভীর রাত্রি কেন লাগবে? প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন লাগার কারণও জানা যায়নি। কারণ এটা একটা গভীর রাতে আগুন ছিল। তো আমি আপনাদেরকে বলতে চাই যেটা যে ডিলে মেসেজ দিলে কিন্তু সবসময়ই আগুনের ক্ষেত্রে বা যে কোনো দুর্ঘটনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়। তো এই আগুনটা হয়তো অনেক আগেই লেগেছে, আমাদেরকে মেসেজ দিতে দেরি করেছেন। যদি আরও আগে মেসেজ দিতে পারতো তাহলে আগুনটা আরও ছোট থাকতো। তো আগুন লাগার কারণ এখনও আমরা চিহ্নিত করতে পারিনি। আমাদের তদন্ত কমিটি হবে, আমাদের তদন্ত কমিটি বলতে পারবে আসলে কী কারণে আগুন লেগেছে। আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ সেটাও আমাদের তদন্ত কমিটি বলবে। প্রাথমিকভাবে যেটা বলতে পারি সেটা হলো ওদের কাটিং এবং সুইং সেকশন এবং ওদের অফিস, কিছু ফার্নিচার এবং গোডাউনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। 2 বছর আগেও এই মার্কেটে আগুনে বেশ ক্ষয়ক্ষতি হয়। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরও 3 জন নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 31 জনে। আইসিইউতে থাকা 5 জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে বিস্ফোরণের মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডিকে। বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে সাক্ষীদের সঙ্গে কথা বলেন তদন্ত কর্মকর্তারা। এদিকে এই ঘটনায় তিতাসের তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় বেড়েছে 4 কর্মদিবস। বৃহস্পতিবার প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল কমিটির। জেলা প্রশাসনের তদন্ত কমিটিও রিপোর্ট দিতে আরও 7 দিন সময় চেয়েছে। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি জানান, প্রয়োজনীয় কাগজপত্র হাতে না পাওয়ায় অতিরিক্ত সময় চাওয়া হয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ মামলাটি সিআইডি অধিগ্রহণ করেছেন এবং আমাকে আইও হিসাবে নিয়োগ করেছেন। আমরা আজকে প্রথম ঘটনাস্থলে আসলাম, ঘটনাস্থল পরিদর্শন করলাম, সাক্ষীদেরকে জিজ্ঞাসাবাদ করেছি। প্রাথমিক তদন্ত আমরা শুরু করেছি। আমরা তদন্ত শেষে অপরাধী যেই হোক তাকে আমরা ফাইন্ড আউট করব। তদন্ত কমিটির সকল সদস্যরা এসে জানালেন যে তাদের আর 7 দিন লাগবে, কারণ বেশ কিছু জিনিসের সাথে রিলেট করে বা কমিটির সদস্যরা অন্যদের কাছ থেকে তথ্য আনার জন্য কিছু সময়ের দরকার। সেই একটা আবেদন দিয়েছে। পরে একটা সুন্দর প্রতিবেদন আসুক, যে প্রতিবেদন আলোকে এই নারায়ণগঞ্জ শুধু বাংলাদেশে আবার যেন নতুন কোনো অঘটন না ঘটে এবং এইটারও যেন একটা সুন্দর সুরাহার দিক যেতে পারে। নারায়ণগঞ্জে গ্যাস লাইনের ওপর মসজিদ নির্মাণ এবং বিস্ফোরণে প্রাণহানি অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, ওই মসজিদটি অনুমোদন ছাড়াই নির্মাণ করা হয়েছে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে তাই নীতিমালা মেনে ভবন নির্মাণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। একাদশ জাতীয় সংসদের 9ম অধিবেশনে সমাপনী ভাষণে তিনি আরও জানান, বিশ্বের যেখানেই করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হবে সরকার তা সংগ্রহের উদ্যোগ নেবে। রেওয়াজ অনুযায়ী অধিবেশনের শেষ দিন বিরোধী দলীয় নেতার পর সংসদে সমাপনী বক্তব্য দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় অধিবেশনে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন। নারায়ণগঞ্জে দুর্ঘটনা কবলিত মসজিদটি গ্যাস পাইপলাইনের ওপর নির্মাণ করা হয়েছিল বলেও জানান প্রধানমন্ত্রী। ওই স্থানে মসজিদ নির্মাণে কর্তৃপক্ষের কোনো অনুমতি ছিল না বলেও জানান তিনি। ভবিষ্যতে কোনো স্থাপনা নির্মাণে নীতিমালা মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। যে মসজিদ নির্মাণ করা হয়েছে এমন একটি জায়গায় যেখানে গ্যাসের লাইন ছিল, সেই লাইনের উপর, এবং তার কোনো অনুমোদন ছিল না, কোনো নীতিমালা ছিল না, বা জায়গাটাও কোনো মসজিদ কমিটির না, এবং এইভাবে অননুমোদিত অপরিকল্পিতভাবে করার ফলে আজকে যে দুর্ঘটনাটা ঘটে গেল এবং কতগুলি জীবন ঝরে গেল। ভবিষ্যতে কেউ যদি কোনো স্থাপনা করেন অন্তত নিয়ম নীতিমালা মেনে করবেন, যাতে এই ধরনের দুর্ঘটনা আর আমাদের পড়তে না হয়, সেটাই দুঃখজনক। দেশবাসীকে করোনামুক্ত করার সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। এজন্য বিপুল অর্থ খরচের কথা জানিয়ে তিনি বলেন, অনেকে হয়তো দুর্নীতি খুঁজছেন, তবে সরকারের প্রথম লক্ষ্য মানুষ বাঁচানো। উন্নত অনেক দেশ হিমশিম খেলেও বাংলাদেশ এখনো করোনা নিয়ন্ত্রণে রাখতে পেরেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ভ্যাকসিন যেটা আবিষ্কার হলো, আমরা খুব আশাবাদী হয়েছিলাম অক্সফোর্ডেরটা নিয়ে, সেটা মানে পরীক্ষা করতে যেয়ে যখন অসুস্থ হয়ে পড়লো, আমরা আবার একটু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছি। তারপরেও আমাদের প্রচেষ্টা আছে যে পৃথিবীর যেখানেই আবিষ্কার হোক, বাংলাদেশ আমার দেশের মানুষের জন্য আমরা সেটা সংগ্রহ করতে পারবো। সেই বিষয়টা আমরা যথেষ্ট সচেতন।
পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর বিপক্ষে অহেতুক সমালোচনা তাদের সেবায় নেতিবাচক প্রভাব ফেলবে বলেও মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমালোচনা করব, কিন্তু যাদের দ্বারা নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাদের দ্বারা মানুষ বিপদে পড়ে যাদের ডাকে, পুলিশকেই আগে ডাকে, তো এমন কিছু না করা যাতে তারা যেন আবার ভয়ভীত হয়ে তাদের কাজের যে উৎসাহটা সেটা যেন নষ্ট না হয় সেদিকেও দৃষ্টি দিতে হবে। বন্যা ও বন্যা পরবর্তী ব্যবস্থাপনাও যথাযথ হয়েছে বলে সংসদকে জানান সংসদ নেতা। বাবদ সরকারের ভর্তুকি 2000 কোটি টাকা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর উত্তর বাড্ডায় ছেলে ধরা সন্দেহে তাসলিমা বেগম রেনুকে গণপিটুনিতে হত্যার ঘটনায় করা মামলায় 15 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আদালতে অভিযোগপত্রটি জমা দেওয়া হয়। অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন ইব্রাহিম, রিয়া বেগম, ময়না, আবুল কালাম আজাদ, কামাল হোসেন, শাহিন। এছাড়াও আছেন বাচ্চু মিয়া, বাপ্পি, মুরাদ মিয়া, সোহেল রানা, আসাদুল ইসলাম, বেল্লাল মোল্লা, রাজু ও মহিনুদ্দিন। এদের মধ্যে মহিনুদ্দিন পলাতক। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। 2019 সালের 20 জুলাই উত্তর বাড্ডায় ছেলে ধরার সন্দেহে তাসলিমা বেগম রেনুকে পিটিয়ে আহত করে স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার দিনই বাড্ডা থানায় অজ্ঞাত 500 জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন রেনুর ভাগ্নে নাসির উদ্দিন। কড়া নজরদারির মধ্যেও সীমান্ত এলাকা থেকে ঢাকায় আনা হচ্ছে ফেনসিডিল। কখনো ফলের ঝুড়িতে, বাসে, কখনো আবার সবজি ট্রাকে। অভিনব সব কৌশলে এই বাণিজ্য করছে 4 থেকে 5টি চক্র। বৃহস্পতিবারও এমনই একটি চালান জব্দ হয়েছে মিরপুরে। গোয়েন্দা পুলিশ বলছে শুধু আগস্টেই 1 লাখ ফেনসিডিল ঢাকায় এনেছে চক্রটি। রাজধানীর মিরপুরের ফলের আড়তে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা যাত্রীবাহী বাস থেকে নামানো হচ্ছে ফল। দেখে বোঝার উপায় নেই এই ঝুড়িতে থাকতে পারে মাদক। তবে গোয়েন্দা তথ্যে সেখানে তল্লাশি চালায় পুলিশ। দেখা যায় আমের নিচে সাজিয়ে রাখা হয়েছে ফেনসিডিল। পরে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে রবিউল নামে এক ব্যক্তিকে আটক করা হয়। রবিউল জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ থেকে বাসে আমের ঝুড়িতে কৌশলে ঢাকায় ফেনসিডিল আনা হয়। মিরপুরের এই আড়ত থেকে চালান নিয়ে পৌঁছে দেয় দাদা নামে আরেক মাদক ব্যবসায়ীর কাছে। সেখান থেকে এই মাদক ছড়িয়ে পড়ে সারা শহরে। গোয়েন্দা পুলিশ বলছে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের মুখে প্রতিনিয়তই মাদক পাচারে কৌশল পরিবর্তন করছে ব্যবসায়ীরা। কখনো ফল, কখনো সবজির ঝুড়িতে আনা হয় মাদক। গত 1 মাসে ফেনসিডিল থেকে কোটি টাকার ব্যবসা করেছে এই চক্র। তারা যে কোনোভাবেই এই পারে নিয়ে আসে আমাদের অঞ্চলে। নিয়ে আসার পরে কখনো কখনো তারা সবজির ট্রাকে বা বাসে করে, কখনো কখনো মৌসুমি ফল চাঁপাইনবাবগঞ্জ থেকে কিছু আম উপহারের জন্য ঢাকা শহরে পাঠিয়েছে। তো সেভাবে চোখে ধুলা দিয়ে এখানে নিয়ে আসতে গেছিল। আমরা সেই খবর পেয়ে তাদেরকে ধরেছি। শুধু এরাই নয়, ঢাকায় ফেনসিডিল আনছে এমন আরো 4 থেকে 5টি চক্র। তাদের ধরতে নিয়মিত অভিযান চলছে বলেও জানিয়েছে গোয়েন্দা পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিনহা হত্যা মামলায় কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে আসামি করার আবেদন খারিজ করে দিয়েছে আদালত। এদিকে বন্দুকযুদ্ধের নামে 2 জনকে হত্যার অভিযোগে টেকনাফের সাবেক ওসি প্রদীপ সহ 56 জনের বিরুদ্ধে 2টি মামলা হয়েছে। এছাড়া সিনহা হত্যা মামলার তদন্ত শেষ হওয়ার আগে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ না করার নির্দেশনা চেয়ে রিট হয়েছে হাইকোর্টে। 31 জুলাই রাতে কক্সবাজারের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ। পরে এ ঘটনার মামলায় 7 পুলিশ সদস্য, 3 এপিবিএন সদস্য ও পুলিশের মামলার 3 সাক্ষীসহ 13 আসামিকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে আসামি করার আবেদন করেন মামলার বাদী সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। আবেদনে বলা হয়, হত্যার ঘটনায় পুলিশ সুপার আসামিদের সমর্থন করছেন, তাই তাকেও আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। তবে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত আবেদনটি খারিজ করে দেয়। মামলার বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌসী আবেদন করেছেন এবিএম মাসুদ হোসেন বিপিএম পুলিশ সুপার কক্সবাজারকে আসামি হিসেবে শ্রেণীভুক্ত করার জন্য। মাননীয় আদালত শুনানি আনতে মামলা খারিজ করে দিয়ে মন্তব্য করেন যে
এই মামলা চলাকালীন সময়ে কেউ প্রভাব বিস্তার করলে তদন্তকারী কর্মকর্তা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে। বন্দুকযুদ্ধের নামে বাহারছড়ার আব্দুল আমিন ও হোয়াইংকংয়ের মুফিজ আলমকে হত্যার অভিযোগে টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ ৫৬ জনের বিরুদ্ধে কক্সবাজারের আদালতে আরও ২টি হত্যা মামলা দায়ের হয়েছে। বাদী পক্ষের দাবি, চাঁদা দিতে না পারায় বন্দুকযুদ্ধের নামে হত্যা করা হয়েছে তাদের। প্রদীপ কুমার দাস ও নেতৃত্বে থানা একটা বন্দুকযুদ্ধ দেখাইয়ে তাকে মৃত হিসাবে পাওয়া যায়। তো আজকে এই মামলাটা দায়ের করা হয়েছে। তো এখানে ধারা হচ্ছে 364 অপহরণ করেছিল, 385 দেওয়া হয়েছে যেহেতু চাঁদা দাবি করেছিল, যেহেতু হত্যা করা হয়েছে তাকে 302 দেওয়া হয়েছে। এদিকে সিনহা হত্যা মামলার তদন্ত শেষ হওয়ার আগে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ না করার নির্দেশনা চেয়ে রিট হয়েছে হাইকোর্টে। শুনানি শেষ হবে রোববার। আইনজীবী জানিয়েছেন, মামলার আসামি নন্দদুলাল রক্ষিতের ভাই দেবদুলাল রিটটি করেছেন। বিচারের আগেই মিডিয়ার ট্রায়াল যাতে না হয় সেটি এ রিটের যুক্তি হিসেবে তুলে ধরা হয়েছে। রিজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কখনো সাংবাদিক, কখনো আওয়ামী পেশাজীবী লীগের নেতা, আর এসব পরিচয় ভাঙিয়ে নানা অপরাধে জড়িয়েছেন লোপা তালুকদার। পটুয়াখালীতে তার বিরুদ্ধে ছিল হত্যা মামলাও। জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বলছেন, সাংবাদিক পরিচয়ে নানা অনৈতিক কাজে যুক্ত হচ্ছেন কিছু ব্যক্তি। এদিকে ফুল বিক্রেতা শিশু জিনিয়ার মায়ের অভিযোগ, লোপার বিরুদ্ধে অপহরণ মামলা করলেও আতঙ্কে সপরিবারে রাজধানী ছাড়ছেন তারা। ফেসবুক প্রোফাইলে দেখা যায় মন্ত্রী, এমপি থেকে রাজনৈতিক নেতা ও খ্যাতিমান সাংবাদিকদের সঙ্গে ছবি তুলেছেন লোপা। নিজেকে পরিচয় দিতেন কথিত অগ্নি টিভির ম্যানেজিং ডিরেক্টর, সাপ্তাহিক শীর্ষ সমাচারের ভারপ্রাপ্ত সম্পাদক ও কবি হিসেবে। বেসরকারি 2 টেলিভিশন চ্যানেলে নাকি ক্রাইম রিপোর্টারও ছিলেন তিনি। আবার দুস্থ সাংবাদিক হিসেবে প্রধানমন্ত্রীর কাছ থেকে নিয়েছেন অনুদানের 50,000 টাকা। একজন সাংবাদিক যদি কোনো কাগজে থাকে বা কোনো প্রতিষ্ঠানে থাকে, সে এতগুলোতে কিভাবে থাকে? মানে এইগুলো তো দেখলেই বোঝা যায় যে এগুলো আসলে সবই ভুয়া। তো এরকম আমি বলবো যে এটা শুধু সাংবাদিকতা পেশার ক্ষেত্রে না, সব পেশাই কিন্তু আছে। অথচ লোপা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 2003 সালে পটুয়াখালীর গলাচিপা থানায় দায়ের হয় হত্যা মামলা। 2013 সালে রাজনৈতিক বিবেচনায় ওই মামলা থেকে রেহাই পান অভিযোগপত্রভুক্ত আসামি লোপা ও তার স্বজনরা। পরে ঢাকায় এসে সাংবাদিক পরিচয় জড়ান নানা অনৈতিক কাজে। নিজেকে পরিচয় দিতেন আওয়ামী পেশাজীবী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হিসেবে। সাংবাদিক মানে তাকে নীতিমালা, নৈতিকতা তার থাকতে হবে। সাংবাদিকতা হলো এমন একটি পেশা, এটা মানুষের কল্যাণে পেশা। রাষ্ট্র, সমাজ, মানুষের কল্যাণে এই পেশাটা, যারা এটা চিন্তা করেন তারাই এই পেশায় আসবেন। আর বাকি যারা এই ধরনের এরা আসেনি এর ছত্রছায়ায় কোনো রকম ফায়দা হাসিল করার জন্য। এদিকে টিএসসির ফুল বিক্রেতা শিশু জিনিয়াকে অপহরণের দায়ে লোপা তালুকদারের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেছে তার মা। তবে তা নিয়েও আতঙ্কে আছে তার পরিবার। তোর মা তো ধরা পড়ছে, মেয়ে তো আর ধরা পড়ছে না। আবার যদি আমার মেয়েটার নিয়ে জায়গা, তা আমার মনে একটা বই না আবার চলে যাবো বলে আমার আম্মা মজাল কাটবো এমন আমি আবানি মেরে নিয়ে আমি কাটটা করতে লাই। অপহরণ ও মানব পাচার মামলায় লোপাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তার বিরুদ্ধে আরও গুরুতর অপরাধের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে শাহবাগ থানা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুড়িগ্রাম পৌরসভায় কোটি টাকার নিয়োগ বাণিজ্য, অবৈধ অটোরিকশায় জরিমানার নামে চাঁদাবাজি। 32 বছর ধরে ক্ষমতায় থাকা নীলফামারী পৌর মেয়রের বিরুদ্ধে নিজ নামে মার্কেট নির্মাণ সহ অবৈধ প্রভাব খাটানোর অভিযোগ। স্থানীয় সরকার বিভাগের নানা প্রতিষ্ঠানের এমন সব দুর্নীতি নিয়ে অনুসন্ধান করেছে তালাশ টিম। কুড়িগ্রাম পৌরসভার মেয়র আব্দুল জলিল 5 বছর মেয়র পদে থেকেও পৌরসভায় কোনো উন্নয়ন নেই তার। অভিযোগ পৌরবাসীর। কোনো এলাকা ভিজিট করেনি, কোনো মানুষের পাশে গিয়ে দাঁড়ায়নি, রাস্তাঘাট, খাল, কোনো কিছু সে ডেভেলপমেন্ট করেনি। আছে পৌরসভার নামে অবৈধ চাঁদাবাজির অভিযোগ। জরিমানা মানেটা কি, কারণটা কি, কিসের জরিমানা? তখন আমরা পৌরসভা ঘেরাও করছি। শুধু দুর্নীতি নয়, নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মেয়র আব্দুল জলিল আর পৌর সচিব রেজাউল করিমের বিরুদ্ধে। যখন সবাইকে নিয়োগপত্র প্রদান করে, নিয়োগপত্র প্রদানের সময় 13 জনকে নিয়োগপত্র দেয়, কিন্তু আমাকে নিয়োগপত্র দেওয়া হয় না। আমি পৌরসভার কর্তৃপক্ষের কাছে যাই, সেখানে যে বিভিন্নভাবে তাদেরকে জিজ্ঞেস করি। ওরা প্রথমে আমাকে বলে যে আমি কোনো টাকা পয়সা দেইনি, আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে না। কোর্ট নির্দেশনা দিয়েছে 30 দিনের মধ্যে
যোগদান দিতে, কিন্তু মেয়র মহোদয় এখনও ওই কোর্টের আদেশ অনুযায়ী এখনও আমাকে যোগদান দেয়নি। কোনো প্রার্থীর কাছে টাকা চান নাই? ওটা প্রশ্নই ওঠে না। প্রার্থীর কাছে টাকা, আমার একটা ইমেজ নাই, আমি টাকা থেকে অনেক দূরে। নীলফামারী পৌরসভায় ৩২ বছর ধরে মেয়র পদে আছেন দেওয়ান কামাল আহমেদ। কোনো নিয়ম নীতির তোয়াক্কা করেন না দেওয়ান কামাল। জেলা পরিষদের জায়গায় পৌরসভার নামে মার্কেট করেছেন, কোনো চুক্তিও মানেন না বলে অভিযোগ তার বিরুদ্ধে। এই চুক্তিগুলোতে সেই সময় ছিল যে সমস্ত ভাড়াটিয়া থাকবে, যৌথভাবে ভাড়াটিয়া নিয়োগ করবে, ভাড়াটিয়া দিবে, তারপরে ভাড়া উত্তোলনের ব্যাপারে একটা যৌথ তদারকি কমিটি থাকবে, এই কথাগুলি ছিল। তারপরে দেখা গেল পক্ষান্তরে ওনারা কিছুই করলেন না, একচেটিয়াভাবে সব জায়গাগুলো দখল করে নিলেন। মানে যেহেতু এটা পৌরসভার কর্মকর্তা কর্মচারী বেতন হয় না, ওই চুক্তিটা আসলে ওই অবস্থায় পড়েছিল, এটা নিয়ে আর কেউ ঘাটাঘাটি করেনি। জেলা প্রশাসনের জায়গা দখল করে অবৈধভাবে মার্কেট নির্মাণ করেছেন দেওয়ান কামাল। ওই দেখবেন আপনারা হাফ ডান হয়ে পড়ে আছে, হাইকোর্টে আমরা লড়তেছি, অভিযোগ দিচ্ছি নেক্সট ডে, কিন্তু যেহেতু মহামান্য হাইকোর্ট এটা স্টে দিয়েছেন, আমরা তো আর মহামান্য হাইকোর্টের উপরে কিছু বলতে পারি না। এসব অভিযোগ নিয়ে দেওয়ান কামাল আহমেদের মুখোমুখি। কোর্টের যখন পূর্ণাঙ্গ অনুমতি পাইছি, ওই কোর্ট ছাড়া তারপরে আমরা কাজ করছি। আর কাজ চলতেছে আপনার, যেহেতু কোর্ট অর্ডারে আমরা কাজ করি। সবুজ মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে বিস্তারিত দেখতে চোখ রাখুন আজ রাত ৯টা ৩০ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান তালাশে। এদিকে দাম নিয়ন্ত্রণে এবার সর্বোচ্চ পরিমাণ পেঁয়াজ আমদানি করা হবে বলছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। পাশাপাশি প্রায় ৪ মাস পর রোববার থেকে সারা দেশে ৩০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান বাণিজ্যমন্ত্রী। বেশ কয়েক মাস স্বাভাবিক ছিল পেঁয়াজের বাজার। ভারতে দাম বাড়ার খবরে হঠাৎ অস্থির হয়ে ওঠে বাজার। দেশি ও আমদানি করা পেঁয়াজের দাম কেজিতে বাড়ে ২০ থেকে ২৫ টাকা। চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযানের প্রতিবাদে আড়ত বন্ধ রাখেন ব্যবসায়ীরা, পরে কিছুটা কমে দাম। নিত্য প্রয়োজনীয় এ পণ্যের দাম সাধারণের নাগালে রাখতে রোববার থেকে সারা দেশে খোলা ট্রাকে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি। প্রতি কেজি পেঁয়াজের দাম নির্ধারণ হয়েছে ৩০ টাকা। হঠাৎ পেঁয়াজের দাম বাড়ায় সরকার সতর্ক রয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। পেঁয়াজ আমদানিতে শুল্ক কমানো হয়েছে ৫%। আগামী মার্চ মাস পর্যন্ত টিসিবির মাধ্যমে পেঁয়াজ আমদানি করা হবে। প্রতি মাসে ১৫,০০০ টন করে আনা হবে মোট ৭৫,০০০ টন পেঁয়াজ। অলরেডি আমরা টার্কি থেকে ইম্পোর্টের জন্য টেন্ডার দিয়েছি, টেন্ডারও করেছে টিসিবি বোধহয়, সেটাও এক্সপ্লোর করছে। তো ওই অসুবিধাটা কিছু এক্সপেরিয়েন্স দিয়েছে, আমরা ফলো আপ করছি। মিনিস্ট্রি ভেরি মাচ টেকিং কেয়ার অফ দিস থিং। আপনারা জানেন এবারে ট্যাক্স ছিল, ট্যাক্সটা কমানোর জন্য মিনিস্ট্রি থেকে আমরা চিঠি দিয়েছি এবং আশা করছি যে 5% ট্যাক্সটাও উইথড্র হবে। এদিকে সরকার বেশি পরিমাণ পেঁয়াজ আমদানি কথা বললেও তা যেন সব ব্যবসায়ীরা আনতে পারেন সেই বিষয়ে নজর দেওয়ার আহ্বান আমদানিকারকদের। আর বেশি এনে ওইটা চাহিদার বাইরে এনে ওটা পচে যাবে, মালগুলি ফেলে দিতে হবে। আর এমনিই করোনার একটা প্রভাব আছে দেশে, মানুষের অর্থনীতির একটু দুর্বল আছে। আর এবার বন্যায় আপনার উত্তরবঙ্গ ওইদিকেও আপনার বেশ ক্ষয়ক্ষতি, মানুষের কাছে তেমন একটা পয়সাও নেই। তো ওই দিক দিয়ে আমার মতে এত বেশাবেশি প্রয়োজন হবে না। ভোক্তাদের স্বার্থে এখন থেকে পেঁয়াজের বাজারে তদারকি জোরদারের তাগিদ সংশ্লিষ্টদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন ১ ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরও যা দেখবেন, ভারতে করোনায় একদিনে প্রাণ গেছে ১,২০০-র বেশি মানুষের, শনাক্ত অন্তত ৯৭,০০০। দুর্নীতির অভিযোগে ক্রিকেট বোর্ড ভেঙে দিয়েছে সাউথ আফ্রিকা। আইসিসি নিষেধাজ্ঞায় পড়তে পারে প্রোটিয়ারা। রাজধানী গুলশান শপিং সেন্টারে আগুনে একটি পোশাক কারখানায় কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে গুলশান শপিং সেন্টার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। খালেদ, আমরা প্রতিবেদনের আগে যেমনটি দেখছিলাম যে আগুন নিয়ন্ত্রণে এসেছে, তো এখন সেখানকার পরিস্থিতি কি? শপিং সেন্টারের লোকজন এই মুহূর্তে এসেছে কিনা? সকাল তো হয়ে গিয়েছে এখন।
কিন্তু এই ভবনটিতে কিন্তু একটি মার্কেটও রয়েছে এবং মার্কেটের এবং যে কারখানাটি রয়েছে সেই কারখানাটা কিন্তু আলাদা, যদিও কারখানাটিতে আগুন লেগেছে এবং আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু এখনো পর্যন্ত জানা যায় না। আমি যদি এখানকার চিত্র একটু দেখানোর চেষ্টা করি তাহলে নিশ্চয়ই দেখতে পাবেন যেখানে কারখানা যারা শ্রমিকরা আছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসে অবস্থান করছেন। তার পাশাপাশি আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছিলাম কারখানা শ্রমিক এবং কারখানা কর্তৃপক্ষের পাশাপাশি এখানে যারা মালিক রয়েছেন এই ভবনটির কিংবা এই ভবনের পাশাপাশি যারা এই যে মার্কেটটি রয়েছে, মার্কেটের কমিটি রয়েছে, তাদের সঙ্গে একটু আসলে মনোমালিন্য বা কথা কাটাকাটির বিষয়টা আমরা দেখতে পাচ্ছিলাম। কারখানা শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু এই কারখানাটিতে প্রবেশ করার চেষ্টা করছেন, তার পাশাপাশি ভিতরে যারা কমিটির লোকজন আছেন তারা তাদেরকে প্রবেশ করতে দিচ্ছে না, ঠিক এমন একটি অভিযোগ কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছিল। সব মিলে আগুন কিন্তু খুব বেশি লাগেনি, কিন্তু এখানকার যারা দোকানের মালিক রয়েছেন তারা কিন্তু অভিযোগ করছেন গত কয়েক বছর আগেও এইখানে কিন্তু আগুন লেগেছিল এবং এটা পরিকল্পিত হতে পারে এমনটি কিন্তু তারা ধারণা করছেন। যদিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কিছু নিশ্চিত করে বলা হয়নি যে আগুন লাগার কারণ কি, প্রাথমিকভাবেও তারা কোনো ধারণা দিতে পারেননি যে আগুন লাগার কারণ কি। গতকালকে আপনি নিশ্চয়ই এতক্ষণে জেনেছেন যে 6টি ইউনিট কাজ করেছে, প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুনটিকে নিয়ন্ত্রণ করা হয়েছে। এরপরে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কী কারণে আগুন লেগেছে সে তার কারণ না জানা গেলেও কিন্তু যে বিষয়টি বারবার করে বলা হচ্ছে যে এটি আসলে পরিকল্পিত হতে পারে। তবে পুরো বিষয়টি কিন্তু এখানকার যারা আছেন তাদের মধ্যে থেকে কেউ কেউ বলছেন, অনেকেই আবার বিষয়টিকে অস্বীকার করছেন। কিন্তু এখানে একটি জটলা কিন্তু আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছেন যে 2 পক্ষের মধ্যে একটি জটলা সেটি কিন্তু আসলে লেগে আছে। তো সেই জায়গা থেকে সর্বশেষ পরিস্থিতি যদি বলতে চাই, আগুন নিয়ন্ত্রণে চলে আসলো বা সবকিছু নিয়ন্ত্রণে আসলো। এখানকার 2 পক্ষের মধ্যে কিন্তু একটি বাকবিতণ্ডা চলছে এবং এখানকার যারা আছেন তারা কিন্তু প্রবেশ করতে চাইছেন, কিন্তু কর্তৃপক্ষ তারা কিন্তু সেটা দিচ্ছেন না। রাজধানীর গুলশান শপিং কমপ্লেক্সের আগুনের ঘটনার সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। রোহিঙ্গা গণহত্যার বিচারে দ্য হেগ থেকে বাংলাদেশে আদালত বসানোর যে প্রস্তাব উঠেছে তাতে সম্মতি আছে ঢাকার। আইসিসির আনুষ্ঠানিক প্রস্তাব পেলেই কাজ শুরু হবে বলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। আর তদন্তের স্বার্থে এরই মধ্যে কক্সবাজারে আইসিসির অফিস স্থাপনে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোহিঙ্গা গণহত্যা নির্যাতনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে মিয়ানমারের বিরুদ্ধে যে শুনানি হবে সেটি যেন নেদারল্যান্ডসের দ্য হেগের বদলে বাংলাদেশে হয়, এমন একটি আবেদন করা হয়েছে। আদালতের রেজিস্ট্রার বিভাগকে এর সম্ভবত যাচাই করতে বলেছে আইসিসির 3 নম্বর প্রি ট্রায়াল চেম্বার। 21 সেপ্টেম্বরের আগেই এ বিষয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আর এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। এ অবস্থায় বাংলাদেশের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, আইসিসিকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত আছে বাংলাদেশ। আইসিসি যদি চায় তাহলে আমরা অবশ্যই বিবেচনা করব, কেননা যদি প্রচুর সংখ্যক উইটনেসের যদি যেতে হয় তাহলে সেটা তো ইকোনমিক্যালিও ফিজিবল হবে না বা লজিস্টিক্যালিও ফিজিবল হবে না। তো সেই ক্ষেত্রে অল্টারনেটিভ হিসেবে যদি তারা প্রস্তাব দেয় তাহলে অবশ্যই আমরা সেটা পজিটিভলি বিবেচনা। গত বছরের জুলাইয়ে রোহিঙ্গা নির্যাতনের ঘটনা তদন্তে প্রাথমিক প্রক্রিয়া হিসেবে কক্সবাজার আশ্রয় শিবির পরিদর্শন করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রতিনিধি দল। পরে বাংলাদেশে অফিস খোলার প্রস্তাব দেয়। পররাষ্ট্র সচিব বলেছেন, এ বিষয়ে এরই মধ্যে কাজ শুরু করেছেন তারা। অফিসের জায়গাও ঠিক করা হয়েছে। এটা আমরা সম্মতি দিয়েছি যে তো তারা হয়তো টেম্পোরারিলি একটা কাজ, এমনি তো বিভিন্ন সময় এসে কাজ করে, তো হয়তো এখন একটা কক্সবাজারেই বোধহয় একটা কিছু করবে। মিয়ানমারকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে কাঠগড়ায় দাঁড় করানোর যে প্রক্রিয়া শুরু হয়েছে তা রোহিঙ্গাদের ফিরে যাওয়ার ক্ষেত্রে আস্থা তৈরি করবে বলেও মনে করেন মাসুদ বিন মোমেন। যখন তারা দেখবে যে মিয়ানমার সরকারের এবং তাদের সেখানে যারা থাকে, অর্থাৎ তাদের যে ফর্মার প্রতিবেশী বলেন বা তাদের যে মঙ্ক আছে বা তাদের যে অন্যান্য যে ভিজিল্যান্টি গ্রুপ সম্পর্কে শুনেছি আমরা, তো তারা যদি কোনো ধরনের বিচার প্রক্রিয়ার মধ্যে না পড়ে তাহলে তো এরা ফিরে যেতে চাবে না, এটাই স্বাভাবিক। তো সুতরাং সেই দিক থেকে বিচার করলে কিন্তু আমরা এই জাস্টিস এস্টাবলিশ করা বা এই জাস্টিসের পক্ষে যে সমস্ত পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে বোথ আইসিজে এবং আইসিসি দুইটারই একটা অনেক ভ্যালু আছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের সব কার্যক্রম চলে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে। এবারই প্রথম সাক্ষ্য নিতে অন্য কোনো দেশে আদালত বসানোর আবেদন করা হয়েছে। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
দেশের কোনো কাস্টম হাউসে নেই রপ্তানি পণ্যের কন্টেইনার পরীক্ষার স্ক্যানার, ফলে শতভাগ পরীক্ষা ছাড়াই প্রতিদিন হাজারো কন্টেইনার যাচ্ছে বিদেশে। এতে অবৈধ পণ্য পাচারের সংখ্যার পাশাপাশি সুযোগ বাড়ছে মিথ্যা ঘোষণায় রপ্তানিরও। এ অবস্থায় রপ্তানি পণ্যকে পুরোপুরি পরীক্ষার আওতায় আনতে আরও স্ক্যানার আমদানি করা হচ্ছে বলে জানিয়েছে এনবিআর। চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্যের কন্টেইনার পরীক্ষায় ফেব্রুয়ারিতে বসানো হয় 2টি ফিক্সড স্ক্যানার, আর আগে থেকেই ছিল 3টি ফিক্সড ও 2টি মোবাইল স্ক্যানার। সব মিলিয়ে সংখ্যা দাঁড়িয়েছে 7-এ। তবে এর সবই আমদানি পণ্যের কন্টেইনার পরীক্ষার জন্য। কর্মকর্তারা বলছেন নতুন 2 স্ক্যানারের একটি জরুরি প্রয়োজনে রপ্তানি পণ্যের কন্টেইনার পরীক্ষায় ব্যবহার হচ্ছে। আকাশপথে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হয় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে। তৈরি পোশাক, সবজিসহ নানা পণ্য বিদেশে পাঠানো হয় কার্গো প্লেনে। সংশ্লিষ্টরা জানিয়েছেন এখান থেকে যাওয়া মোট রপ্তানি পণ্যের 10% কায়িক পরীক্ষা করেন কাস্টমস কর্মকর্তারা। পাশাপাশি ডগ স্কোয়াড, মোবাইল স্ক্যানার সহ আরও কিছু প্রযুক্তি ব্যবহার করে পণ্য পরীক্ষা করছে সিভিল এভিয়েশন। যদি ইডিএস মেশিনেও কোনো না হয়, অনেক সময় অসুবিধা থাকে বা আপনার মেশিন যদি খারাপ থাকে বা স্লো থাকে অথবা বেশি প্রেসার থাকে মালের, সেই ক্ষেত্রে ট্রেড কুকুর আছে, সেই কুকুর দিয়ে এটাকে স্ক্যান করা হয়। এইটা একটা আছে, হ্যান্ড স্ক্যানারও আছে, আর একটা আছে আপনার স্ক্যানার। তবে রপ্তানি পণ্য পরীক্ষার আধুনিক যন্ত্রপাতি কম থাকার সুযোগ নেয়ার চেষ্টা করছে অপরাধীরা। বুধবার শাহজালাল বিমানবন্দরে প্রায় 12 কেজি এমফিটামিন মাদক আটক করে সিভিল এভিয়েশন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে মিয়ানমারে উৎপাদিত এসব মাদক পাচারে বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে। এর আগে 2005 সালে চট্টগ্রাম বন্দর দিয়ে পাচার করা 75 কেজি হেরোইনের চালান আটক করা হয় যুক্তরাজ্যে। আমরা সবাই নাগরিক, যে আমাদের দেশে কখনো মাদকদ্রব্য উৎপাদন হয় না এবং এটা একটা ট্রানজিট পয়েন্টও না, যেহেতু একটা সুবিধা আমাদের জিওগ্রাফিক্যাল একটা সুবিধা পয়েন্টে সেখান দিয়ে যাচ্ছিল এটা। বিশ্লেষকেরা বলছেন কাস্টমস হাউসে সঠিকভাবে পরীক্ষা না হলে অবৈধ পণ্য পাচারের শঙ্কা যেমন থাকে, তেমনি থাকে মিথ্যা ঘোষণায় রপ্তানির সুযোগও। আমরা অনেক পিছিয়ে আছি, সরকারের এদিকে নজর দেওয়া উচিত এবং বাজেট দেওয়া উচিত, যাতে করে সকল পণ্য আমদানি রপ্তানি পরীক্ষার মধ্যে আমরা করতে পারি। কারণ বিশ্বের ঝুঁকি, নিরাপত্তা ঝুঁকিটা অনেক বেড়ে গেছে এখন। এবং আপনি মানি লন্ডারিং বলেন, অবৈধ জিনিস আনা নেওয়া বলেন, এটা আসা যাওয়ার গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হচ্ছে আমদানি রপ্তানি। এদিকে রাজস্ব বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন আমদানির মতো রপ্তানি পণ্যও শতভাগ পরীক্ষার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী, আর এর জন্য আমদানি করা হচ্ছে স্ক্যানার। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, চট্টগ্রাম বন্দরে কন্টেইনার পরীক্ষার ক্ষেত্রে আর কি ধরনের সমস্যা রয়েছে? চট্টগ্রাম বন্দরে আসলে এতদিন ধরে পণ্য স্ক্যানিং এর ক্ষেত্রে একটি বড় ধরনের সমস্যায় পড়তে হতো, কারণ এর আগে আমরা দেখেছি 5টি স্ক্যানার ছিল, যার মধ্যে 2টি মোবাইল স্ক্যানার এবং 3টি ফিক্সড স্ক্যানার। কিন্তু আমরা দেখেছি চলতি বছরের ফেব্রুয়ারিতে 2টি স্ক্যানার নতুন করে যুক্ত হয়, যেটিতে একই সঙ্গে আমদানি এবং রপ্তানি পণ্য দুটি আসলে স্ক্যান করা যায়। এবং এই দুটি স্ক্যানার মেশিন চালুর ফলে আমদানি এবং রপ্তানি পণ্যের স্ক্যানিং এর ক্ষেত্রে কিছুটা গতি এসেছে বলা যায় চট্টগ্রাম বন্দরে, কিন্তু পুরোপুরি এখনো পর্যন্ত স্ক্যানিং আসলে সম্ভব হচ্ছে না। এই কারণটি নিয়ে কাস্টমস এবং বন্দর কর্তৃপক্ষ যেটি বলছে সেটি হচ্ছে তারা আরও কয়েকটি স্ক্যানার আমদানির জন্য এরই মধ্যে তাদের প্রক্রিয়া চলছে এবং চলতি বছরেই আরও নতুন কয়েকটি স্ক্যানার যুক্ত হতে পারে, এমনটি তারা জানিয়েছেন। আর কেবল একই সঙ্গে স্ক্যানারের পাশাপাশি যেটি বিস্ফোরক জাতীয় যেই দ্রব্য শনাক্ত করার বিষয়টিও একটি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে, সেটির জন্য তারা বিস্ফোরক জাতীয় দ্রব্য পদার্থ শনাক্ত করার জন্য বিশেষ মেশিন তারা সংযুক্ত করছেন চট্টগ্রাম বন্দরে, যেটি চলতি বছরই আসলে সংযুক্ত হওয়ার কথা। আর স্ক্যানিং মেশিনের ক্ষেত্রে আমরা যেটি দেখেছি যে চট্টগ্রাম বন্দরের আসলে 12টি গেট আছে, কিন্তু এরই মধ্যে নতুন 2টি স্ক্যানিং মেশিন যুক্ত হওয়ার পরও এখন পর্যন্ত মোট স্ক্যানারের সংখ্যা দাঁড়িয়েছে 7টিতে। কিন্তু চট্টগ্রাম বন্দরের যদি 12টি গেটের কথা বলা হয়, সেক্ষেত্রে 7টি স্ক্যানারের মধ্যে যেহেতু 5টি কেবল ফিক্সড স্ক্যানার, সেজন্য আরও অন্তত 7টির মতো 7 থেকে 8টি ফিক্সড স্ক্যানার প্রয়োজন বলে এখানে বন্দর সংশ্লিষ্টরা আমাদেরকে সেটি মনে করছেন এবং আমাদেরকে সেই কথাটুকু জানিয়েছেন। এবং মূলত যে স্ক্যানিংয়ের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার এই জন্য যে কারণ একদিকে হচ্ছে চোরাচালানের বিষয়টি রয়ে যায়, যে চোরাচালান সুযোগ থাকে স্ক্যানিং মেশিন কম থাকার কারণে,
পাশাপাশি যে বিষয়টি থাকে সেটি হচ্ছে মিথ্যা ঘোষণায় যে বিভিন্ন পণ্য আমদানি করা হয়, সেই পণ্যগুলো শনাক্ত করার জন্য আসলে শতভাগ যে কায়িক পরীক্ষা এবং স্ক্যানিংয়ের দরকার পড়ে। তো এই বিষয়টির কারণে বারবারই কিন্তু কাস্টমসের পক্ষ থেকে স্ক্যানার সংযুক্ত করার জন্য জোর দেওয়া হচ্ছে, কিন্তু কেবল স্ক্যানিং মেশিন সংযুক্ত করলেই যে সংকট সমাধান হয়ে যাবে বিষয়টি এমন নয়। কারণ এইসব পরিচালনার জন্য বিভিন্ন জনবল নিয়োগেরও কথা বলা হয়েছিল। 2016 সাল থেকে আমরা দেখেছি যে চট্টগ্রাম বন্দরে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সেই জনবল নিয়োগের যে প্রক্রিয়াটিও এখনো পর্যন্ত শেষ হয়নি। তো একদিকে স্ক্যানিং মেশিন সংযুক্ত করা এবং অন্যদিকে জনবল নিয়োগের মাধ্যমে সেগুলো পরিচালনার মাধ্যমে আসলে চট্টগ্রাম বন্দরকে আরো বেশি গতিশীল করা প্রয়োজন। কারণ চট্টগ্রাম বন্দর আমরা দেখেছি প্রতি বছর অন্তত 12 থেকে 13% আমদানি রপ্তানি পণ্যের হার বাড়ছে। তো সেই ক্ষেত্রে নতুন নতুন করে আসলে যে এই কন্টেইনার জট যাতে না হয়, যানজট যাতে না হয়, সেই জন্যই মূলত আরো বেশি এই গতিশীল করার জন্যই মূলত স্ক্যানারগুলো দরকার বলে এখানকার বন্দর সংশ্লিষ্টরা মনে করেন। চট্টগ্রাম বন্দর থেকে স্ক্যানিং মেশিন সংকটের কথা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইফতেখার ফয়সাল। ভরা মৌসুমে রাজধানীর বাজারগুলোয় ইলিশের সরবরাহ ভালো। রাজধানীর কারওয়ান বাজার সহ সব বাজারেই পাওয়া যাচ্ছে ছোট বড় নানা সাইজের এই মাছ। সরবরাহ ভালো থাকায় দামও নাগালের মধ্যে বলছেন ক্রেতা বিক্রেতারা। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হবেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, বাজারে ইলিশের সরবরাহ কেমন দেখছেন, আর কেজি প্রতি কত টাকায় বিক্রি হচ্ছে ইলিশ মাছ? দেখুন, আসলে অন্যান্য দিন বাজারে ভিড় থাকলেও আজকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে ক্রেতা বিক্রেতার হাটটাও বেশি, ক্রেতাদের সংখ্যাও বেশি। তবে বাজারে ক্রেতা যারা আসছেন তাদের অধিকাংশ নজর আছে ইলিশ মাছ কেনার দিকে। আমি এই মুহূর্তে রাজধানী কারওয়ান বাজারে আছি, মাছের আড়তে। এই মুহূর্তে চিত্র যদি আপনাকে দেখায়, যদিও কিছুটা হলেও ভিড় কমছে, কারণ এটা সে পাইকারি মাছের আড়ত, যেটা ভোরবেলা থেকেই ভিড়টা মূলত শুরু হয় এবং যত বেলা বাড়ে তত ভিড়টা কম হয়। তবে এইখানে যারা বিক্রেতা আছেন তাদের সাথে কথা বলে জেনেছি যে উপকূলীয় অঞ্চলে ইলিশের জেলেদের জালে ভালো ইলিশ ধরা পড়ছে। এর কারণটা তারা বলছে যে অনেকদিন কিন্তু মাছ ধরা বন্ধ ছিল, এটা সুফল কিন্তু তারা এখন পাচ্ছে। সেজন্য তারা উপকূলীয় অঞ্চল থেকে, মোকাম থেকে বেশি আকারে ইলিশ আসছে এবং অধিকাংশই কিন্তু আকার আকৃতিতে বড় আকারে ইলিশগুলো ধরা পড়ছে। সেই তুলনায় তাদের বিক্রিও ভালো। যারা ক্রেতা আছেন তাদের সাথে কথা বলেছে, তারা যেটা বলছে অন্য এমনি মাছের সরবরাহ ভালো, তাই দামটাও নাগালে। তবে অনেক ক্রেতাই বলছেন শুক্রবার অনুযায়ী, কারণ অন্য দিনের তুলনায় শুক্রবারে বাজারে ভিড়টাও বেশি, বিক্রিও বেশি এবং বিক্রেতারাও এই সুযোগটা কাজে লাগায়। তারা যেটা বলছে অন্য দিনের তুলনায় আজকে কিছুটা হলো তাদের কাছে মনে হচ্ছে একটু বেশি দাম, তবে সাধ্যের মধ্যে থাকলেও তারা বলছে যে খুব যে সহজলভ্য তারা এমনটা বলতে নারাজ। তবে দামের বিষয়টা আপনাকে বলি যে 1 কেজি আকারে ইলিশগুলো বিক্রি হচ্ছে 800 থেকে 750 টাকা কেজি দরে, 1.5 কেজি ওজনের 1050 থেকে 1100 টাকা কেজি দরে এবং 600 থেকে 700 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 500, 550, 600 টাকা কেজি দরে। আরেকটা বিষয় জানিয়ে রাখি, শুধু ইলিশের পাশাপাশি বাজারে কিন্তু কয়েকদিন ধরে মানুষের নজর ছিল পেঁয়াজের প্রতি। পেঁয়াজের দামটা কিন্তু একটু কমতির দিকে শুরু করেছে, অর্থাৎ দেশি পেঁয়াজে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে এবং আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 টাকা অথবা 55 টাকা কেজি দরে। আর বাণিজ্য মন্ত্রী যেহেতু গতকালকে বলেছেন রেকর্ড সংখ্যক পেঁয়াজ আমদানি করা হবে এবং ক্রেতা সাধারণের জন্য কিন্তু আগামী রোববার থেকে 30 টাকা কেজি দরে টিসিবি কোলা ট্রাকে পেঁয়াজ বিক্রি করবে, তারা ভোক্তা সাধারণ বলছে এটা হলে তারা সেখান থেকেও কিনতে পারবে। তবে বাজার সংশ্লিষ্টরা বলছে ক্রেতা সাধারণের ভোক্তাদের সুবিধার্থে এখন থেকে নজরদারি বাড়ানো উচিত, কারণ গত বছরের মতো যেন একই চিত্র পুনরাবৃত্তি না হয় এবং যেহেতু এটা করোনার সময় মানুষের একটু আর্থিকভাবে একটু নাজুক অবস্থা আছে, সব মিলে এখন থেকে নজরদারিটা যাতে জোরদার হয়, বাজার সংশ্লিষ্ট এটা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যাতে ক্রেতা সাধারণ একটু স্বস্তিতে বাজার করতে পারে। যদি সামগ্রিকভাবে বলা হয় রাজধানী বাজারে ইলিশের প্রাপ্যতা অনেক বেশি, দামটা তুলনামূলক নাগালে রয়েছে এবং পেঁয়াজের বাজারও চড়া থাকলেও একটু হলেও কমতে শুরু করছে। তবে আশা করা যাচ্ছে খোলা ট্রাকে পেঁয়াজ বিক্রি করলে দামটা মানুষের কাছে চলে আসবে এবং ক্রেতা সাধারণের উপকৃত হবে। মূলত এই ছিল রাজধানীর কাঁচা বাজার থেকে বাজার দরের সর্বশেষ। রাজধানীর কারওয়ান বাজার থেকে ইলিশ মাছের বাজার পরিস্থিতির বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী শাহিদ আহমেদ। 50-এর দশক থেকে বগুড়ায় ব্যক্তি উদ্যোগে গড়ে উঠতে শুরু করে ছোট, মাঝারি ও ভারী কলকারখানা। তখন থেকে উত্তরাঞ্চলে ব্যবসার প্রাণকেন্দ্র হয়ে ওঠে এই শহরটি। কিন্তু শ্রমিক অসন্তোষ, পুঁজি সংকট সহ নানা কারণে 90-এর দশকে এসব কারখানার বেশিরভাগই বন্ধ হয়ে যায়। তবে আবারও শিল্পনগরীর ঐতিহ্য ফিরে পেতে শুরু করেছে বগুড়া। এ ধারা অব্যাহত রাখতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন চান ব্যবসায়ীরা।
1955 সালে বগুড়ায় প্রথম ভারী শিল্প কারখানা প্রতিষ্ঠার কাজ শুরু করে জামিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। একই সময় ভান্ডারি গ্রুপ কটন স্পিনিং মিল সহ অনেক শিল্প কারখানা নির্মাণ করে। সে সময় প্রতিষ্ঠিত এসব শিল্প কারখানার বেশিরভাগই বন্ধ হয়ে গেছে 90 দশকের মাঝামাঝি। স্বাধীন হওয়ার পরে কোনো অর্থলগ্নি প্রতিষ্ঠানই শিল্প কারখানায় ঋণ দিতে সম্মত হন নাই বা দিতে পারেন নাই। এমত অবস্থায় 80 দশকের শেষে এবং 90 দশকের প্রথম দিকে সমস্ত বগুড়ার ভারী শিল্প কারখানা বন্ধ হয়ে যায়। স্বাধীনতা পরবর্তী সময় থেকে প্রায় 3 দশকে বগুড়ায় বেসরকারি উদ্যোগে নতুন করে গড়ে ওঠে বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান। জুট মিল, পেপার মিল, টাইলস সহ বিভিন্ন শিল্প কারখানায় বিনিয়োগ করেন তরুণ উদ্যোক্তারা। শিল্পায়নের সুযোগ হয় স্যানিটারি ওয়্যার, গ্লাস ও অটো রাইস মিলের মতো ভারী কারখানা বিকাশের। এখানে যদি বগুড়াতে একটা ভালো ইকোনমিক জোন করে দেওয়া হয় তাহলে আরও ভালো হবে। অল্প টাকায় আমরা সেখানে জমি পাবো, সেই জমিতে আমরা ইন্ডাস্ট্রি করতে পারবো, সেখানে অনেক কর্মসংস্থান হবে। উত্তরাঞ্চলে প্রথম গ্লাস ও টাইলস কারখানার মতো নতুন শিল্প প্রতিষ্ঠায় এগিয়ে আজাদ গ্রুপ। এ ধরনের কারখানা প্রতিষ্ঠায় এই অঞ্চলে বাড়তি সুযোগের কথা বলছেন শিল্পপতিরা। শিল্প বিকাশের প্রথম কারণ হচ্ছে শ্রমিক এখানে অ্যাভেলেবল, শ্রমিক সস্তায় এবং অ্যাভেলেবল। আরেকটা কারণ হচ্ছে ভৌগোলিক কারণে বগুড়ায় এমন একটা অবস্থানে আছে যে চারিদিক থেকে শ্রমিকের যোগানটা অনেক বেশি। আরেকটা হচ্ছে আপনার ল্যান্ড এখানে এখনও অ্যাভেলেবল পাওয়া যায়। আরও শিল্পের বিকাশে সড়ক ও রেলপথ উন্নয়নের পাশাপাশি বগুড়া বিমানবন্দরটি চালুর দাবি ব্যবসায়ীদের। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। দেশে করোনায় আরও 41 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 31 এবং নারী 10 জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো 4,634 জনে। দেশে 94টি ল্যাবে নতুন 15,559 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,892 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 12.16%। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে 3,32,970 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.39। সুস্থ হয়েছেন আরও 2,746 জন। এ নিয়ে মোট সুস্থ 2,33,550 জন। বিশ্বে করোনায় একদিনে 6,000 মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ছাড়ালো 9,13,000। 24 ঘন্টায় নতুন 3 লাখের বেশি রোগী নিয়ে মোট শনাক্ত 2,83,00,000 বেশি। এদিকে 24 ঘন্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ভারতে। শনাক্ত হয়েছে প্রায় 97,000 মানুষ। মোট আক্রান্ত 45 লাখের বেশি। নতুন করে প্রাণ গেছে 1,200-র বেশি মানুষের। এ নিয়ে দেশটির মৃত্যু ছাড়ালো 76,000। যুক্তরাষ্ট্রে একদিনে প্রাণ গেছে প্রায় 1,100 মানুষের। মৃতের সংখ্যা 1,96,000 ছাড়িয়েছে। একদিনে ভাইরাস শনাক্ত হয়েছে 38,000-এর বেশি মানুষের দেহে। ব্রাজিলে 24 ঘন্টায় রোগী শনাক্ত হয়েছে 40,000-এর বেশি। নতুন 922 জনের মৃত্যু নিয়ে দেশটির মোট প্রাণহানি এখন 1,29,000। এদিকে জুলাই থেকে অস্ট্রাজেনেকার ভ্যাকসিন পরীক্ষার বন্ধের কথা স্বীকার করেছে প্রতিষ্ঠানটি। ভ্যাকসিন গ্রহণকারী এক স্বেচ্ছাসেবী অসুস্থ হওয়ার পর এই সিদ্ধান্ত নেয় তারা। ব্রেক্সিট চুক্তির শর্তে পরিবর্তন না আনলে ব্রিটেনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। লন্ডনে দুপক্ষের বৈঠক শেষে ইইউ নেতারা জানান, যে শর্তে বিচ্ছেদ হচ্ছে তাতে ব্রিটেনের সঙ্গে সম্পর্কের চরম অবনতি হবে। চলতি মাসের মধ্যে এই বিষয়ে সুরাহা না হলে আইনের সহায়তা নেবেন তারা। জবাবে ব্রিটেন জানিয়েছে, পার্লামেন্টে ইইউ এর আপত্তির জায়গাগুলো পুনর্বিবেচনা করা হবে। গত 31শে জানুয়ারি ব্রেক্সিট কার্যকর হলেও সীমান্ত ও বাণিজ্য বিষয়ক বেশ কিছু ইস্যুর এখনও সমাধান হয়নি। লন্ডনে বাণিজ্য প্রশ্নে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন ইউরোপের নেতারা। শনিবার শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। 48 দিনের ব্যবধানে লিগের চ্যালেঞ্জে ইংল্যান্ড। মোটা অঙ্কের অর্থ খরচে দলে গড়ে এবার শিরোপা দৌড়ে টিকে থাকতে মরিয়া চেলসি। বিপরীতে ম্যানচেস্টার সিটি আর ইউনাইটেড পরিস্থিতি বুঝে খেলোয়াড় কিনেছে। নতুন মৌসুমে টেক্কা দিতে প্রস্তুতি সেরেছে টটেনহাম। শীর্ষ 4-এর সম্ভাবনা আছে আর্সেনালের। 16 বছর পর ইপিএলে ফেরা লিডস ইউনাইটেড হতে পারে বড় চমক। 2019-20 মৌসুম শেষের 48 দিন পর শুরু হচ্ছে নতুন চ্যালেঞ্জ। পরিবর্তিত প্রেক্ষাপট, ভিন্ন আবহ, দমিয়ে রাখতে পারবে না অতীতের আবেগ উন্মাদনা।
ইংলিশ প্রিমিয়ার লিগ বরাবরই প্রতিদ্বন্দ্বিতার, রোমাঞ্চ যেখানে ভরপুর। চ্যাম্পিয়ন লিভারপুল মিশন শুরুর আগে কোন অবস্থানে আছে? শ্রেষ্ঠত্ব ধরে রাখতে দলবদলের বাজারে প্রায় নিশ্চুপ অলরেডস। লেফট ব্যাক কস্তাস তিমিকাসকে সাইন করিয়েছে ঠিকই, কিন্তু যাকে ঘিরে আগ্রহ বেশি সেই থিয়াগো আলকান্তারাকে অ্যানফিল্ডে ভেড়াতে পারেননি ইয়র্গেন ক্লপ। বুড়ো সৈন্য নিয়ে তাই যুদ্ধটা হবে কষ্টসাধ্য। মেসির জন্য দৌড়ঝাঁপ করে শেষ পর্যন্ত দমে যেতে হয়েছে। ম্যানচেস্টার সিটি এবার লিগ জিততে মরিয়া। রক্ষণ শক্ত করতে অঢেল অর্থ ঢেলেও পার পাচ্ছে না সিটি, পূরণ হচ্ছে না ভিনসেন্ট কোম্পানির শূন্যতা। গেল মৌসুমে নরবরের রক্ষণ এবার যাতে পোক্ত হয় তার জন্য কালিদো কুলিবালি হতে পারে বড় অস্ত্র। সাথে ফেরান তোরেসের অন্তর্ভুক্তি আক্রমণের ধার বাড়িয়ে দেবে। একেবারে নতুন সেটআপ নিয়ে নামার অপেক্ষায় চেলসি। প্রতি ডিপার্টমেন্টে নতুন মুখ এনে হইচই ফেলে দিয়েছেন ল্যাম্পার্ড। ব্লুজের মৌসুম রাঙিয়ে দিতে পারে দুই জার্মান সেন্সেশন টিমো ওয়ার্নার, কাই হাভার্টস। তারুণ্য অভিজ্ঞতার মিশেলে রক্ষণে যোগ হয়েছেন বেন চিলওয়েল ও থিয়াগো সিলভা। ম্যানিউ করোনা বিরতির পর যে পারফরমেন্স দেখিয়েছে তা আশা জাগানিয়া। যদিও শিরোপা হাতে ওঠেনি রেড ডেভিলসের, এবারও শীর্ষ চারে থাকাই হবে সুলশিয়ারের মূল লক্ষ্য। ইংল্যান্ডে নিজের দ্বিতীয় মৌসুমে ত্রাতা হতে পারেন ব্রুনো ফার্নান্দেজ। মাঝমাঠের শক্তি বাড়িয়ে দিচ্ছে ভ্যান ডি বেক। ছন্ন ছাড়া টটেনহ্যামকে অনেকটাই গুছিয়ে নিয়েছেন হোসে মরিনিও। যদিও আগের মৌসুম শেষ হয়েছে টেবিলের 6 নম্বরে থেকে। উদ্যম নিয়ে ফিরতে স্পার্স ডেরায় ভিড়েছেন হসবার্গ ও ডোহার্টি। সাথে হ্যারি কেইন, হিউমিনসনের ফর্মে পূরণ হতে পারে প্রত্যাশা। আলাদা নজর থাকবে লিডস ইউনাইটেডের দিকে। 16 বছর পর প্রত্যাবর্তনে লিডসকে কতদূর টেনে নেবেন মার্সেলো বিয়েলসা। তার অধীনে বদলে গেছে দ্য পিকক্স। 100 বছরের ঐতিহ্যবাহী ক্লাবটি হতে পারে নতুন মৌসুমের বড় চমক। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে ফ্রেঞ্চ লিগ ওয়ানের নতুন মৌসুমের শুরুটা বাজে হলো পিএসজির দ্বিতীয় বিভাগের দল লেন্সের বিপক্ষে লা পারিজিয়ানদের হার 1-0 গোলে। চ্যাম্পিয়ন্স লিগ হারলেও গেল মৌসুমটা দারুণ কেটেছে পিএসজির। তবে মাঠের বাইরে মাঝের সময়টা মোটেও ভালো যায়নি লিগ চ্যাম্পিয়নদের। নেইমার, এমবাপে সহ 7 ফুটবলার করোনা আক্রান্ত হওয়ায় লেন্সের বিপক্ষে তরুণ দল নিয়ে নামে লা পারিজিয়ানরা। শুরু থেকে বল দখলে আধিপত্য থাকলেও আক্রমণে ছিল না চেনা সেই ধার। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের 57 মিনিটে উল্টো গোল হজম করে পিএসজি। ক্যামেরুন ফরওয়ার্ড ইগনেসিয়ার কল্যাণে এগিয়ে যায় লেন্স। ম্যাচের বাকি সময়েও নিজেদের মেলে ধরতে পারেনি থমাস টুখেলের দল। ফলে ব্যর্থতা দিয়ে মৌসুম শুরু করলো গেল 3 বারের চ্যাম্পিয়নরা। ক্লাবের সভাপতি নির্বাচনের জন্য দিনক্ষণ চূড়ান্ত করেছে বার্সেলোনা। আগামী বছর মার্চের 20 ও 21 তারিখ হবে নির্বাচন। ক্লাব ম্যানেজমেন্ট এক বিবৃতিতে নিশ্চিত করেছে তথ্যটি। স্পেন সহ বিশ্বের বিভিন্ন স্থানে বোর্ড সদস্যদের অংশগ্রহণে হবে নির্বাচন। করোনা সতর্কতায় নির্বাচনের নিয়মে আসতে পারে পরিবর্তন। ক্লাবের সংকটের জন্য সমালোচিত হন বর্তমান ক্লাব সভাপতি বার্তোমেও। ট্রফিহীন মৌসুমের পর নড়বড়ে বার্সা সভাপতির আসন। অপরিকল্পিত সাইনিং, কোচ নিয়োগ সহ নানা কারণে বিপর্যয়ের মুখে ঐতিহ্যবাহী ক্লাবটি। এরই মধ্যে বার্তোমেওয়ের বিপক্ষে অনাস্থা ভোট সংগ্রহ করা হচ্ছে। 7000-এর বেশি বোর্ড সদস্য বর্তমান সভাপতির পক্ষে মত দিয়েছেন। অনিয়ম দুর্নীতির অভিযোগে ক্রিকেট বোর্ড ভেঙে দিয়ে নিয়ন্ত্রণ নিয়েছে সাউথ আফ্রিকা। এতে আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসির নিষেধাজ্ঞায় পড়তে পারে প্রোটিয়ারা। সাউথ আফ্রিকার স্পোর্টস কনফেডারেশন ও অলিম্পিক কমিটি যৌথভাবে সিএসএ-কে একটি চিঠি দিয়েছে বলে দাবি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের। সেই চিঠিতে বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের সরে দাঁড়ানোর জন্য বলা হয়েছে। অনেক দিন ধরেই অসৎ আচরণ ও দুর্নীতির অভিযোগ ছিল সিএসএ বোর্ডের কর্তাদের বিপক্ষে। তাঁদের এসব কর্মকাণ্ডের জেরে ক্রিকেটের প্রতি দেশের মানুষ, স্পন্সর আর খেলোয়াড়রা আস্থা হারিয়েছে বলে মনে করে স্পোর্টস ফেডারেশন ও অলিম্পিক কমিটি। কয়েক দফা আলোচনা শেষে এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এর আগে বর্ণবাদের কারণে প্রায় 22 বছর আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ছিল সাউথ আফ্রিকা। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অপরাজিত চ্যাম্পিয়ন্স ট্রিনবাগো নাইট রাইডার্স। টানা 12 ম্যাচ জিতে চতুর্থ শিরোপা জিতল ট্রিনবাগো। ফাইনালে সেন্ট লুসিয়া জুক্সকে 8 উইকেটে হারিয়েছে পোলার্ডের দল। টস ছেড়ে ব্যাটিংয়ে নামা সেন্ট লুসিয়া বড় সংগ্রহ পায়নি। 50 করতে পারেনি কোনো ব্যাটসম্যান। সর্বোচ্চ 39 রান অ্যান্ড্রে ফ্লেচারে ব্যাটে। 30 রানে 4 উইকেট নেন পোলার্ড। জবাবে দ্রুত 2 উইকেট হারায় ট্রিনবাগো। তবে সিমন্স ব্রাভোর জোড়া 50-তে 11 বল আগেই আসে জয়। 49 বলে 84 রান করেন সিমন্স। ড্যারেন ব্রাভো করেন 58 রান। ম্যাচ সেরা সিমন্স আসর জুড়ে 207 রান ও 8 উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছেন পোলার্ড।
খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নে ভ্যান চালিয়ে মানুষের কাছে বই পৌঁছে দিচ্ছেন এক ইউপি সদস্য। মাদকমুক্ত সমাজ গড়তে নিজেই প্রতিষ্ঠা করেছেন ভ্রাম্যমাণ লাইব্রেরি। তার দেয়া বই পড়ে এলাকার শিশু, কিশোর, তরুণ তরুণী সহ সব শ্রেণীর মানুষ আলোকিত হচ্ছেন। খুলনার নৈহাটি ইউনিয়নের নেহালপুর, শ্রীরামপুর, দেবীপুর সহ বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে মানুষের হাতে বই তুলে দিচ্ছেন ইউপি সদস্য আলমগীর হোসেন শ্রাবণ। তবে এই উদ্যোগে সব বয়সী মানুষের মধ্যে বাড়ছে বই পড়ার আগ্রহ। 2016 সালে মাদকমুক্ত এলাকা গড়তে এমন সিদ্ধান্ত নেন এই ইউপি সদস্য। মাত্র 30টি বই এবং 20 জন সদস্য নিয়ে প্রতিষ্ঠা করেন ভ্রাম্যমাণ লাইব্রেরি। বই পড়া অভ্যাসটা যদি গড়ে ওঠে, হয়তো বা ধীরে ধীরে তারা মাদক থেকে সময়টা বেশি বইতে দিবে। এই উদ্দেশ্যে আমার এই ভ্রাম্যমাণ লাইব্রেরিটা গড়ে ওঠা। কোনো প্রতিষ্ঠানে এসে আমাকে আরও কিছু গাড়ি দিতে পারে, তাহলে হয়তো বা আমি রূপসাব্যাপী আমি প্রত্যেকটা গ্রামে এই ধরনের উদ্যোগ চালু করতে চাই। কারণ বিশ্ব সাহিত্য কেন্দ্র শুধুমাত্র শহরমুখী এই কার্যক্রমটা করছে, কিন্তু গ্রামের এই কার্যক্রমটা নেই। আলো ফুটবেই নামের এই লাইব্রেরির কার্যক্রম যেমন দিন দিন বেড়েছে, তেমনি এলাকায় গড়ে উঠেছে বিশেষ পাঠক শ্রেণী। দেশের পরিস্থিতিতে আমরা অনেক বড় উপকৃত হচ্ছে, ঘরে বসেই বই পাচ্ছি। বই পড়লে অনেক মজার মজার গল্প আছে, বইয়ের গল্পগুলো জানা যায়। দ্বারে দ্বারে বইগুলো পৌঁছে দিচ্ছে, আমরা যে জ্ঞানটা অর্জন করতেছি। একটা বই আনতে গেলে তো লাইব্রেরিতে যাওয়া লাগতো, কিন্তু এখন তো আমরা ঘরে বসে সেটা পাচ্ছি। পুরো রূপসা উপজেলায় এমন লাইব্রেরি গড়ে তোলার স্বপ্ন দেখেন আলমগীর, আর এতে সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। এই ধরনের মহৎ উদ্যোগে যদি সারা জেলায় বা সারা উপজেলায় যদি বিস্তৃতি করতে চায়, যদি সেগুলি মুক্তিযুদ্ধ ভিত্তিক হয় এবং স্বাধীনতার চেতনার বিশ্বাসী হয়, তাহলে অবশ্যই জেলা প্রশাসন থেকে আমরা তাদেরকে সর্বত্র সহযোগিতা করব। আলমগীরের ভ্রাম্যমাণ লাইব্রেরিতে বর্তমানে বইয়ের সংখ্যা 1000-এর বেশি, আর সদস্য 750। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার।